আসসালামু আলাইকুম। যে কথা হয়নি বলা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে জাপানের লাইফস্টাইল এবং এডুকেশন সিস্টেম নিয়ে। আজকে আমাদের সাথে যিনি আছেন গেস্ট হিসেবে, তিনি বর্তমান নাগোয়াকা ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন এবং তিনি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থী ছিলেন। তিনি জাপানে পড়াশোনা করছেন এখন। আমরা সেই গল্প শুনবো তার মুখ থেকে। রাশেদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো? এবং তোমার পেজের সকল দর্শকদের উদ্দেশ্য করে বলছি, সবাই কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুবই ভালো আছি, যে কথা হয়নি বলা ফেসবুক পেজ থেকে। আর আহ, নাম, আমার যেহেতু ফেসবুক পেজের নাম যে কথা হয়নি বলা, এটা আসলে একটা অ্যামাজিং বিষয়। কারণ হচ্ছে যে কথাগুলো আসলে আমরা কাউকে বলতে পারি না, অথবা বলা হয়ে ওঠে না সচরাচর গল্পে, সেই কথাগুলোই আমরা শোনার জন্য এখানে হাজির হয়েছি। তারপর রাশিদ ভাই, আমাদের রমজান মাস চলতেছে। কেমন কাটছে আপনার রমজান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রমজান দেশের বাইরে আমেজটা বুঝতে পারাটা একটু কঠিন। তবে হ্যাঁ, এ হৃদয়ের ভিতরের যে আমেজটা, মানে অ্যাজ এ মুসলিম হিসাবে যে হৃদয়ের ইমানের যে একটা আন্দোলন, এইটা হ্যাঁ। আসলে বোঝা সব জায়গা থেকেই যায়। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই এটা বোঝা যায়। রমজান মাস সেহেতু পাঞ্জাবি পড়েই আসছি সাধারণত, কিন্তু আমি এভাবে খুব কম আসা হ্যাঁ। হয়। তো এই তারাবি পড়ে এসে তোমার সাথে যুক্ত হলাম। তো আচ্ছা। আলহামদুলিল্লাহ আহ, ভালোই। আপনি কি ওখানে ভার্সিটির হলে থাকেন, নাকি আপনার হচ্ছে আহ, বাসা নিয়ে থাকেন? মসজিদ কাছে কিনা, মানে তারাবি যে পড়েন? ও আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয়ের যে ডরমিটরি, ইউনিভার্সিটির ডরমিটরিতেই থাকি। আর আমার এখানে কাছাকাছি কোনো মসজিদ নেই। জাপানে আসলে এখনো মুসলিম অনেক বেশি না, খুবই কম। হুম। আমরা ইউনিভার্সিটি থেকে একটা ক্লাব রুম, যেটা ক্লাব রুম আমরা বুকিং দিই প্রতি মাসে। তো এখানে হুম। বুকিং দিয়ে আমরা ওই মুসলিম কমিউনিটি, সেখানে আহ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জার্মানি, ইউএস এর কয়েকজন মুসলিম এরকম সবাই আসে। ইউএস এর নেই, জার্মানির একজন উপস্থিত হয়েছিলেন, একদিন দেখেছিলাম। তো আমরা সবাই মিলে আর কি ওই রুমটাতে নামাজ পড়ি, স্পেশালি জুম্মা অ্যান্ড হুম। তারাবি, রেগুলার তারাবিটা আমরা কন্টিনিউ করি। হুম, আসলে যেহেতু রমজান মাস, যার কারণে তারাবির কথা বললেন, জাপানে বসবাস করেন, এই কারণে শুনতে ইচ্ছা করলো আসলে যে মসজিদ আছে কিনা, যার কারণে আমি সরাসরি জাপানে স্ট্রিটে গেলাম। তো আমরা ফিরে আসছি আমাদের লাইভের যে সাধারণত টপিক থাকে, সেটা হচ্ছে আমরা সাধারণত দেশ নিয়ে আলোচনা করি এবং পরবর্তীতে প্রবাস কথা শুনি। তো আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, এরপরে আপনি জাপানে পড়াশোনা করতে গেছেন, আপনার বাংলাদেশের এই পড়াশোনার যে জার্নিটা, সেটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আহ, বাংলাদেশে পড়াশোনার জার্নিটা একদম, যেটা শিশুকাল থেকে যদি বলি, প্রাইমারির একদম বেসিক যেখানে শুরু হয়, সেটা হচ্ছে আমার সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। সেখানে আমি প্রাইমারির ক্লাস, একদম প্রথম যে শুরুটা, সেখান থেকেই শুরু করি। দেন হুম। তারপরে ফরিদপুরে আমার প্রাইমারি কিছু লেভেল পড়া আছে, এবং এই প্রাইমারি লেভেলটাই আবার আমার নেটিভ হোম, যেখানে আমার বাসা নড়াইলে, আমি সেখানে ফাইনালি আর কি প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট করেছি। এবং হুম। হুম। নড়াইলেই মাধ্যমিক সেটাও শেষ করেছি, যেটা ও লেভেল হিসাবে আমরা চিনি। এবং এ লেভেল, যেটা উচ্চ মাধ্যমিক, এই লেভেলটা শেষ করেছি আমি গোপালগঞ্জ থেকে। অ্যান্ড ওইটা ফিনিশ করার পরে দেন হচ্ছে বিএসসি করি, সেটা ঢাকাতে, একটা ঢাকা হুম। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনার্স কমপ্লিট করি বা বিএসসি কমপ্লিট করি। আচ্ছা, আচ্ছা। দেন তারপরে জব এন্ট্রি করি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। আমার ফার্স্ট জব ছিল হচ্ছে সুলতানা হোল্ডিংস লিমিটেড। না, তার আগে আমি একটা কোম্পানিতে জব করেছি, সেটা সুবাস্তু, সুবাস্তু এতে। ওইখানে কিছুদিন করার পরেই আমি পরে সুলতানা হোল্ডিংসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করি। দেন ওটা শেষ করেই আবার আমি ট্রিপল আলফা ইন্টারন্যাশনালে জয়েন করেছিলাম এই জাপানে আসার কিছুদিন আগে, 4-5 মাস আগে। হুম। তো ওইখানে আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম। আহ, তো ওইখানে থেকেই আমি স্টাডি লিভ নিয়ে দেন জাপানে আসি আর কি, হায়ার স্টাডির জন্য। এটা আমার এমএসসির জন্য আসা, এটা হচ্ছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ।
এখানে আমার মেজর হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি মূলত কাজ করি হচ্ছে আমার স্পেসিফিক ফিল্ড যেটা সেটা হচ্ছে লিকুইফেকশন রিলেটেড, দ্যাট মিনস আর্টওয়ার্ক রিলেটেড, আমরা যেটা সহজভাবে। আমরা যদি একটু দেশের জব এক্সপিরিয়েন্স নিয়ে আপনার একটু কথা বলি, যে আমরা যারা ফুড অ্যান্ড কেমিক্যালে পড়াশোনা করেছি, আমাদের বাংলাদেশে যে জব ইয়াটা আপনার হচ্ছে এনভায়রনমেন্ট বলেন বা জব অপরচুনিটি বলেন, যেটা যেরকম এটা হচ্ছে সিভিলে আপনারা জব করেছেন, সিভিলে আসলে বাংলাদেশের জব অপরচুনিটি এবং জব সেক্টরটা কেমন আসলে? আমি যদি ওভারঅল বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বলা টা একটু ডিফিকাল্ট, কারণ আহ, তবে মানে কম্পারিজন করে যদি বলা যায়, যেমনটা হচ্ছে যে অন্যান্য জব ফিল্ড থেকে ইউনো সিভিল ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা, এটা হচ্ছে সম্পূর্ণ অনেকটা কনস্ট্রাকশন রিলেটেড। তো একটা ডেভেলপিং কান্ট্রি, সে ডেভেলপ হচ্ছে তার মানে কাজ হচ্ছে। তো দ্যাট মিনস অবশ্যই। অন্যান্য কাজ থেকে মানে ডেভেলপিং কান্ট্রিতে সাধারণত এই ইনফ্রাস্ট্রাকচার যেগুলা, আর ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কি পড়ে, রাস্তা পড়ে, ব্রিজ পড়ে, কালভার্ট পড়ে, তারপর বিল্ডিং পড়তেছে, মোটামুটি ড্রেইনেজ, একটা ভাস্ট, পুরো বাংলাদেশটাই ধরতে গেলে এখন কনস্ট্রাকশন হচ্ছে। তো দ্যাট মিনস এই সেক্টরে একটু জব অ্যাভেলেবিলিটি এখন তুলনামূলকভাবে বেশি বলতে পারি। আচ্ছা আচ্ছা। না, অ্যান্ড সেটাই বাংলাদেশে আসলে বাংলাদেশে সিভিল ওয়ার্কের আপনার হচ্ছে জব ক্ষেত্রটা এমনিতেই অনেক বড়, কারণ হচ্ছে সাধারণত যে কোম্পানিগুলো থাকে এই কোম্পানিগুলোতে যারা টোটালি রেসিডেন্সিয়াল নিয়ে কাজ করে তাদের এখানে জব পাওয়া যায়, প্লাস অনেক ক্ষেত্রে এই জব এরিয়াটা আছে। এবং রিসেন্টলি যেটা দেখতেছি সেটা হচ্ছে এনটিআরসিএ সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষকের দিকেও একটু বেশি টানতেছে। তো রাশিদ ভাই, জব বাংলাদেশের জব এর সম্পর্কে শুনলাম। আমি যদি এখন আপনাকে হায়ার এডুকেশন আপনি করতে গেছেন জাপানে, নাগাওকা নাগাওয়াকা ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমি যদি প্রনাউন্সিয়েশনটা ভুল না করে থাকি। তো আপনার কেন ইচ্ছে হলো যে আপনি জাপানে পড়তে যাবেন? কারণ হচ্ছে বাংলাদেশে অনেক পাবলিক ইউনিভার্সিটি এমএসসি সুযোগ দিচ্ছে, তো আপনার কেন মনে হলো যে আমি জাপানে পড়তে যাব? অ্যাকচুয়ালি প্রত্যেকেরই একটা অ্যাম্বিশন থাকে বা পড়াশোনার একটা গোল থাকে। তো আমি যখন আন্ডার গ্রাজুয়েশনে ছিলাম, তো তখন থেকেই আমার যারা কিছু ফ্রেন্ড ছিল, তাদের ইচ্ছা ছিল গভর্নমেন্ট জব করা। কারোর বিসিএস ছিল গোল, কারোর ছিল ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ফার্স্ট ক্লাস জব গুলা, অথবা কারোর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা। মানে প্রত্যেকেরই একটা স্বপ্ন নিয়ে আগায়। তবে আমি আন্ডার গ্রাজুয়েশনে যেটা করেছিলাম, সেটা আমার পড়াশোনার সেকেন্ড ইয়ারের পর থেকেই আমি রিসার্চ বেস কাজ শুরু করি বা কাজ করতে পছন্দ করতাম। তো দ্যাট মিনস রিসার্চ বেস কাজ আমি বাংলাদেশে থাকতে আমার আমি আন্ডার গ্রাজুয়েশনে থাকাকালীন সময়েও পাবলিকেশন করেছি আমার ইউনিভার্সিটির প্রফেসর ওনাদের কাছ থেকে। এবং ওনাদের সাথে কাজ করার সময় আমি বুঝতে পারি যে আসলে আমাদের দেশের রিসার্চ ফিল্ডটা কম এবং এটা বাহিরের দেশে বেশি। তখনই আমি আসলে ইন্সপায়ার হই যে আমি আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে হায়ার স্টাডির জন্য বাইরে যাব। এখন উম, আপনি বলতে পারেন যে তাহলে কেন জাপান? আসলে স্পেসিফিক ভাবে জাপান বলাটা কঠিন, কারণ আমরা যারা কমপ্লিট করি আন্ডার গ্রাজুয়েশন, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ওনারা, আমাদের কিছু ফেমাস শিক্ষক ছিলেন, তারা জাপান থেকে ডিগ্রি নেওয়া। তো তাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা। জাপান সম্পর্কে জানতে পারি, এবং দেন আমি বিভিন্ন দেশে, অন্যান্য দেশেও চেষ্টা করেছি, তবে স্পেসিফিক ভাবে জাপানের ব্যাপারে একটু বেশি ইন্টারেস্ট ছিলাম, কারণ এরাই টেকনোলজির দিক থেকে বা ইঞ্জিনিয়ারিং দিক থেকে অনেক বেশি এগিয়ে। এগিয়ে যাচ্ছে এখন উন্নত বিশ্বের সঙ্গে। আজ থেকে আমি যদি ভুল না বলি, তাহলে আজ থেকে যদি 50 বছর আগে ফিরে যাই, তাহলে জাপান এবং বাংলাদেশের অবস্থান সেম ছিল, একই রাইট। অবস্থানে ছিল। অবশ্যই। তাহলে 50 বছরের মধ্যে তারা যে একটা র্যাপিড চেঞ্জ করলো, তো নিশ্চয়ই এদের কিছু মানে র্যাপিড কিছু করার সক্ষমতা আছে এবং এদের ওই ধরনের চিন্তা শক্তি, এগুলা ভেবে ভাবলাম যে তাহলে ওদের থেকে যদি আমি কিছু জানতে পারি, ওদের থেকে যদি আমি নলেজ শেয়ার করতে পারি এবং এই নলেজটাকেই যদি আমার দেশে আমি ইমপ্লিমেন্ট করতে চাই বা করতে পারি, তাহলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটা একটা অবশ্যই। দিক। আর
আরেকটা জিনিস, আমি মূলত হচ্ছে জাপানে যে এসেছি, এটা হচ্ছে আমি একটা স্কলারশিপের আন্ডারে এসেছি, যেটা জাপানের মোটামুটি মানে খুবই প্রিসিয়াস একটা স্কলারশিপ, মনোভূষ স্কলারশিপ। নেক্সটে চান্স পাই, দেন অন্য দেশ থেকে আমার কাছে মনে হয়েছে যে এদের এই স্কলারশিপটা অনেক বেশি সম্মানিত করে, এবং অনেকেরই স্বপ্ন থাকে, সেই সাথে আমারও স্বপ্ন ছিল। দেন আমার এখানে আসা, এবং এদের ল্যাবগুলো খুব সমৃদ্ধ। আর এই ব্যাপারে আমি আস্তে আস্তে বলবো যে আসলে এদের কাজ এবং অন্য দেশের এবং আমাদের দেশের কাজের মধ্যে কি পার্থক্য দেখা যায়, এটা আমি ধারাবাহিক। আমরা আমরা গত লাইভ সেশনে যেটা চায়নার একটা ইউনিভার্সিটি নিয়ে আমরা যেটা শুনেছিলাম, আহ, ভাই ওইখানে শেয়ার করতেছিলেন যে যারা এমএসসি করতে যায় সেখানে একজন প্রফেসরের আন্ডারে একটা ল্যাব থাকে। হ্যাঁ, সেটা অনেক সমৃদ্ধশালী হয়, অনেক বেশি ইনস্ট্রুমেন্ট থাকে। হ্যাঁ, সেখানে মানে কাজ করার পুরো পরিবেশ, একজন প্রফেসর একটা ল্যাব, এটা আসলে আমাদের দেশে কল্পনা করা খুবই কঠিন। কারণ হচ্ছে একটা ইউনিভার্সিটি বর্তমানে আমাদের ল্যাবে যে কস্ট সেটা বিয়ার করতে চায় না, আসলে ল্যাবের দিকে আমরা ঝুঁকতেছি না। যাই হোক, আসলে আপনার স্বপ্ন ছিল জাপানে পড়াশোনা করতে যাবেন, বাংলাদেশ থেকে আসলে বাইরের দেশে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন বা জাপান, চায়না অনেকটা যদি ইজি, বা জাপান সহ অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো একটু যাওয়াটা কঠিন হয়। তারপর আপনি আপনার স্বপ্নের জায়গা থেকে কাজ করেছেন এবং সেখানে আপনি যেতে পেরেছেন, এবং জাপানের নাগোয়াকা ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশোনা করছেন। এই জন্য আসলে আমারও ভালো লাগছে, কারণ হচ্ছে আহ, আমাদের একজন বড় ভাই সেই জায়গাতে পড়াশোনা করছেন। তা আমি যদি এখন আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি বাংলাদেশে দীর্ঘদিন পড়াশোনা করেছেন, আন্ডার গ্রাজুয়েট করেছেন, গ্রাজুয়েশন করেছেন, এরপর আপনি জাপানে গেছেন। দুটোর যে এডুকেশন সিস্টেমটা, এই সিস্টেমটা যদি আমি আপনাকে কম্পারিজন করতে বলি, যে আপনি কিভাবে কম্পারিজন করবেন যে আসলে জাপান কিভাবে আহ, তাদের ছেলে মেয়েদের বলেন বা তাদের শিক্ষার্থীদের কিভাবে শিক্ষাদান করেন, এবং বাংলাদেশে কি পদ্ধতিতে করেন, আমি যদি কম্পারিজনটা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আহ, এখানে আমি একটু আগেরটা একটু বলে আসি যে ল্যাব সমৃদ্ধের যে জিনিসটা একটু, যেহেতু আপনি বললেন, এটা যদি আমি বলি তাহলে হচ্ছে উম, আমি যে প্রফেসর আন্ডারে কাজ করি, তো আমি যদি ভুল না বলি, ওনার মানে সমৃদ্ধশালী নিজেরই ওনার 4টা বা 5টা ল্যাব আছে, যেখানে মানে পুরোপুরি আচ্ছা। সমৃদ্ধ। মানে যেখানে তার যে অ্যাপারেটাস, যে জিনিসগুলা দরকার, আহ, যে হুম, যে ইনস্ট্রুমেন্ট মেশিনারিজ যা দরকার, এবং সবকিছুই অ্যাভেলেবেল, এবং সবাই সেখানে ফুল টাইম কাজ করতেছে। এবং এখানে জাপানের ইউনিভার্সিটি গুলা বা ল্যাব গুলা হচ্ছে এমন যে 24 আওয়ার্স খোলা থাকে, সেটা বন্ধের দিন হোক আহ, হুম, বা ওপেন ডে হোক, অফ ডে হোক, যেদিনই হোক, এটা সবসময় খোলা থাকে এবং সবসময় সবাই কাজ করতে পারে। এটা সবাই বলতে কি, আচ্ছা। মানে ওই ল্যাবের সুপারভাইজার আন্ডারে যারা আছে, সার্বক্ষণিক ভাবে কাজ করতেছে এবং করতে পারে। হুম, এদের ল্যাবের কাজের ফ্যাসিলিটিস গুলো হচ্ছে। অ্যান্ড তো আপনার পরবর্তী কোশ্চেন ছিল হচ্ছে যে কম্প্যারিজন নিয়ে কথা বলা। হ্যাঁ, কম্পারিজন, রাইট। উম, আমি ছোট করার উদ্দেশ্যে বলছি না, মানে আমাদের দেশের যে আমাদের যেরকম মেথড বা আমাদের যে ক্যাপাবিলিটি, আমাদের দেশে আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমাদের দেশে থিওরি বেস পড়াশোনাটা বেশ ভালোই হয়। এবং আমাদের দেশে যদি পড়াশোনা, হুম, আমি কখনোই বলবো না যে খারাপ হয়। যদি খুব বেশি খারাপ হতো, এখনো পর্যন্ত মানে আমাদের জেনারেশন, আমি যদি এটা বলি, হুম, আহ, এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যে জায়গা করে নিতে পারতেছে, দ্যাট মিনস এর মাধ্যমে আমি রাইট। এটা বলতে পারি যে নিশ্চয়ই পড়াশোনার মান অবশ্যই ভালো আছে। তবে হ্যাঁ, পড়াশোনাটা অনেকটাই নিজের মধ্যে নিজেকে ওইভাবে আসলে প্রিপেয়ার করতে হয়। করলে ভালো কিছু করা যায়। তবে প্র্যাকটিক্যাল যে কাজটা আমাদের দেশে চর্চাটা খুবই কম হয়। এটা ট্রু। রাইট। আমাদের দেশের ল্যাবগুলো বেশি সমৃদ্ধ না, বা বেশি পরিমাণে ইনভেস্ট হয় না। আমরা ডেভেলপিং কান্ট্রি অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা যায়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো আমাদের ইনভেস্টমেন্ট গুলা শিক্ষাতে অনেক কম। বা এটা আমাদের ভুল সিদ্ধান্ত হতে পারে, গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা ল্যাবে বা হচ্ছে যে আমাদের গবেষণার যে কাজগুলা, আহ, আমাদের দেশে মাস্টার্স, লক্ষ লক্ষ মাস্টার্স পাস করে যাচ্ছে স্টুডেন্ট, বা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে যাচ্ছে। কিন্তু বাহিরের দেশে মাস্টার্স বলতেই কিন্তু সবাই বুঝে যে না, এখানে গবেষণার কিছু আছে এবং করতেই হবে, রাইট। আদারওয়াইজ ডিগ্রি পাওয়া পসিবল না। কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো ডিগ্রি ছাড়াই মাস্টার্স হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এখানে ল্যাকিংস। এসব দেশে কিন্তু রাইট। সবাই মাস্টার্স করে না।
যারা হচ্ছে খুব বেশি শিক্ষা অনুরাগী, যারা শিক্ষার প্রতি খুব বেশি মননশীল, যারা গবেষণায় অনেক আগ্রহী, এ এই ক্লাসের যে স্টুডেন্ট গুলা তারা এই মাস্টার্স এর দিকে আসে। আর যারা জব ফোকাস করে, ক্যারিয়ার ফোকাস করে বা অন্য দিকে ফোকাস করে, মানে বাহিরের দেশে বা জাপানে মাস্টার্স মানে একটা নোবেলিটি নিয়ে কাজ করা। মানে আমি কিছু করতে চাচ্ছি, কিছু দিতে চাচ্ছি। মানে একটা নোবেলিটি ওয়ার্ক। মানে মানে এটা একটা নিজস্ব একটা রিসার্চ থাকা বা রিসার্চ করা এরকমটা। এটা আমি মানে হুম, আমাদের দেশে sure, মাস্টার্স করা হয় যে আমি একটা ভালো জব পাবো। কিন্তু বাহিরের দেশে মাস্টার্সটা আমার কাছে মনে হয় এটা করে যে আমি কিছু কন্ট্রিবিউশন করব ওয়ার্ল্ড এর জন্য। রাইট, রাইট। এইজন্য। বাট আমাদের দেশে মাস্টার্স করা হয় যে আমি এখানে এই জবে এপ্লাই করতে পারবো মাস্টার্স করলে। কিন্তু আসলে মাস্টার্সটার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। বাট বাহিরের দেশে বা জাপানে এদের এখানে মাস্টার্স করা বা অন্য যে ভালো কান্ট্রি গুলা আছে সেখানে মাস্টার্স করা দ্যাট মিনস এটা একটা ডিগ্রি। আমার এই শিক্ষাটার উপরে আমার খুব জানতে আগ্রহী। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই জিনিসটা জানতে চাই। তো তখন আমি মাস্টার্স করব আর দেন আমার এই কাজের মাধ্যমে জাতি উপকৃত হবে। আচ্ছা রাশিদ ভাই, আমরা আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আমি গত সেশনে এই কমন প্রশ্নটা করেছিলাম যে আপনারা বাইরের দেশ থেকে গেছেন জাপানে, আপনাদের জন্য মেবি বই, লেকচার, ইংলিশ কম্পালসারি, নাকি জাপানি ভাষায় লেকচার দেয় টিচার, প্রফেসররা? ও আমরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি আমাদের জন্য ইংলিশ মিডিয়াম এখানে। আমি আচ্ছা, যে ইউনিভার্সিটিতে এসেছি সব ইউনিভার্সিটিতে একরকম না। আচ্ছা। তবে আর আন্ডার যারা গ্র্যাজুয়েশনে নেটিভ, সম্পূর্ণ ও আচ্ছা নেটিভদের জন্য আমি শেষ করি সরি। আন্ডার গ্র্যাজুয়েশনে যারা সেটা সম্পূর্ণই হচ্ছে জাপানিজে কন্ডাক্ট হয়। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে ২ ভাবে কোর্স অফার করে। হুম, কিছু কোর্স অফার থাকে ইংলিশে, কিছু কোর্স বলতে এখানে ওপেন ক্রেডিট। এই সেমিস্টারে কিছু কোর্স অফার করতেছে ইংলিশে। এগুলো যারা ইংলিশে ভালো দক্ষ তারা এই কোর্সগুলা নেয়। আবার সেম কোর্সগুলাই দেখা যাচ্ছে অন্য সেমিস্টারে যে জাপানিজে কন্ডাক্ট হচ্ছে। তখন যদি জাপানিজ কেউ থাকে তখন তারা ওইটা নিচ্ছে। আবার আমাদের জন্য তখন ওই সেমিস্টারে জাপানিজরা যে জাপানিজ কোর্সগুলা করছে ওইগুলো আমরা করতে পারিনি জাপানিজের জন্য। ওরা আবার এটা আচ্ছা, কনভার্ট হয় মানে সাইকেল প্রকৃতির। মানে আচ্ছা, এটা আচ্ছা, ঘুরে। আচ্ছা। হ্যাঁ, আমার যেটা জানা ছিল যে জাপানি যারা স্টুডেন্ট, নেটিভ যারা স্টুডেন্ট, এরা আসলে যে বইগুলো পড়ে সেগুলো কি জাপানিজ ভাষায় লেখা নাকি ইংলিশ ভার্সন? ওদের মেক্সিমাম সব বইগুলাতেই হচ্ছে জাপানিজেই লেখা। ওদের হ্যাঁ, এই বিষয়টা এভরিথিং। হ্যাঁ, আমি যদি আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স বলি, আমি এখানে এসে ১ম এ আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। অ্যা তো ১ম এ যখন রেস্টুরেন্টে আমি যাই, এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম। তো খেতে বলতেছি যে আমি প্লিজ গিভ মি ওয়াটার। এটা বলার পরে আমি অনেকবারই বলতেছি বাট ওয়াটার বলতে বাট সে বুঝতে পারতেছে বুঝতেছে না। না। এবং ইভেন ওইখানে আচ্ছা, যে কয়জন স্টাফ ছিল বা ওয়েটার ছিল তারা কেউ এটাকে অ্যাকসেপ্ট করতে জানে না যে আসলে ওয়াটারটা কি। তখন আমাকে হয়তোবা কেউ একজন খাচ্ছিল জাপানিজ সে হয়তোবা এটা জানে বা জাপানিজ বা ইন্টারন্যাশনাল অন্য কেউ যে জাপানিজও জানে, ইংলিশও জানে। সে তখন বলতেছে যে মানে জাপানিজে মিজু বলে ওয়াটারকে। তো ও আচ্ছা, আচ্ছা। তখন বলার পরে তখন ও বলল যে সুইমাসেন সরি এই এটা পানি। মানে এইখানে ল্যাঙ্গুয়েজটাকে এত বেশি প্রায়োরিটি দেয়। এবং ওদের হুম, প্রত্যেকটা হুম, হুম। বই, প্রত্যেকটা নোট, প্রত্যেকটা জিনিসই আ ওরা হচ্ছে পুরোপুরি জাপানিজ ফলো করে। জাপানি ভাষায়। একদম। এই জিনিসটাই বাংলাদেশে আমরা যেটা করি, সলিমুদ্দিন স্যার মাঝে মাঝে এই কথাটা বলেন যে আমরা যে বইগুলো পড়ি, আপনি গ্রাজুয়েশনে বলেন বা পোস্ট গ্রাজুয়েশন বলেন, আন্ডার গ্রাজুয়েশন, অনেক অনেক ক্ষেত্রেই আন্ডার গ্রাজুয়েশন কিছু হচ্ছে বাংলা, আমাদের বইগুলো হয় ইংলিশ ভার্সন। এখন আমরা যারা স্টুডেন্ট বাংলাদেশের, আমরা আসলে ইংলিশ বই পড়ি, ইংলিশ পাস করি, ইংলিশে প্লাস পাই, বাট ইংলিশে কিন্তু আমরা ওইভাবে মানে বুঝতে পারি না। এটা কিন্তু রিয়েলিটি, মানে বাংলাদেশের রিয়েলিটি। যার ফলে কি হয়, আমরা যারা গ্রাজুয়েশন করি আমরা কিন্তু বইয়ের যে রসদটা সেটা কিন্তু আমরা 80% নিতে পারি না। মানে এই ভাষাটা, এই ভাষার কারণে যদি বাংলা ভাষায় রিসার্চ থাকতো, বাংলা ভাষায় বই থাকতো, তাহলে সে যে একটা টপিক খুব ভালোভাবে বোঝা যেত, সেটা কিন্তু ইংলিশে থাকার ফলে ওইভাবে পুরোটাই বোঝা যায় না, যেটা আমার কাছে মনে হয়। যার কারণে যে জাপান বলেন, চায়না বলেন, তারা সবাই নিজের ভাষায় বইগুলো পড়ে, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের অনেক বেশি দক্ষ
জনবল তৈরি হয় এবং যারা শিক্ষিত হয়, পড়াশোনা করে শিক্ষিত হয়, ইঞ্জিনিয়ার হয়, ডিগ্রি নেয়, তারাও অনেক বেশি দক্ষতা অর্জন করে। আপনার কি মতামত? এখানে আমি অধ্যাপক সলিমুল্লাহ স্যারের সাথে পুরোপুরি সহমত। আহ, আমি এখানে অনেকের এটা নিয়ে কথা থাকে, বা অনেকেই এটার বিপক্ষে পক্ষে যুক্তি দিতেই পারে, তবে আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে যে নিজের ভাষায় যদি আমি মূল মানে সাহিত্যটা রচনা কিন্তু নিজের ভাষায় যতটা সুন্দর করা যায়, মনের মাধুরী মিশিয়ে অন্যের ভাষায় কিন্তু অতটা করা যায় না। তো ওই যে এখানে মধুসূদন আহ, যেটা তা এখানে বলেছিলেন। আমি একই সাথে মিলাই বলি যে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি পুরকৌশল বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং। আপনি ভালোবাসেন রাইট, সাপোজ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা আরেকজন রাইট। ভালোবাসে বাংলা সাহিত্য, বা আরেকজন ভালোবাসে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। এখন প্রত্যেকে কিন্তু যেটা ভাবে বা তাদের স্বপ্ন, যেটা হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কিছু চিন্তা করি। এখন আমার এই চিন্তাগুলো বা আমার এই স্বপ্ন, বা আমি একটা জিনিস স্বপ্নেই দেখলাম, এই স্বপ্নটা কিন্তু আমি বাংলায় দেখি, আমি কিন্তু ইংরেজিতে দেখি না বা জাপানিতে দেখি না। রাইট। তো আমাদের দেশে কি প্রবলেম গুলা হয়, আমাদের দেশে যে গ্যাপ গুলা পড়ে যায় সেটা হচ্ছে যে স্টুডেন্ট যখন একটা দিচ্ছে, প্রেজেন্টেশন দিচ্ছে, একটা টপিক টিচার সিলেক্ট করে দিচ্ছে, বলতেছে তুমি প্রেজেন্টেশনটা ইংলিশে দাও। তো এখন সে ইংলিশে দিচ্ছে, সে প্রেজেন্টেশনটা অনেক কষ্ট করে বুঝছে, সে অনেক কষ্ট করে হ্যাঁ, স্টাডি হ্যাঁ। করছে, প্রেজেন্টেশনটা বুঝছে, কিন্তু যখন সে ইংলিশের প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছে, সে কিন্তু অনেক কিছুই জানে প্রেজেন্টেশন সম্পর্কে, সমস্যা। কিন্তু সে রাইট, ডেলিভার করতে রাইট, পারতেছে না। এখন প্রফেসর রাইট। তার কাছ থেকে তার ভিতরে কি আছে সেটা জানতে পারতেছে না। অ্যান্ড এন্ড অফ প্রেজেন্টেশন শেষে প্রফেসর তাকে কোশ্চেন করতেছে, সে উত্তর জানে কিন্তু তার ইংলিশ জানে না দেখে সে বলতে পারতেছে না। এখন এই যে যে একটা গ্যাপ রাইট, পড়ে রাইট। গেল, প্রফেসর স্টুডেন্টের যে মনোভাব, স্টুডেন্ট কি জানতেছে কি বুঝতেছে, সেটা এই যে একটা টিচার্স স্টুডেন্টের মধ্যে যে একটা গ্যাপ থেকে গেল, এই গ্যাপটা কখনো প্রপার এডুকেশন নিশ্চিত করে না। এটা এক। ২ নাম্বার রাইট। আরেকটা জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে যে বলতে পারেন যে এখন তো পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং মেক্সিমাম বইগুলা ইংলিশে। তাহলে ইংলিশ কেন জানবে না? এখানে আমি বলব যে প্রাথমিক শিক্ষা, ডক্টর সলিমুল্লাহ স্যার বলেন প্রাথমিক শিক্ষাটা কিন্তু আসলে প্রাইমারি বা ক্লাস 5 পর্যন্ত না, বা উন্নত না। বিশ্বের বা জাপানে বা সব দেশেই, বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাদ দিয়ে, ইন্ডিয়া কেমন আমি জানি না, বাংলাদেশেরটাই বলি, মানে বাংলাদেশে 5 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা বলা হয় বা প্রাথমিক শিক্ষা, বাট অন্য সব জায়গায় 18 বছর পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা, মানে যেটা হচ্ছে এ লেভেল পর্যন্ত। জিরো টু 12 পর্যন্ত হ্যাঁ, প্রাথমিক শিক্ষা ধরা হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তা বা এই কান্ট্রি। আমাদের দেশে তো এ লেভেল পর্যন্তই চাপাচাপি করা হচ্ছে ইংলিশ নিয়ে। তো রাইট। এইখানে তো আমি প্রাথমিক শিক্ষাটাও তো ঠিক মতো দিতে পারতেছি না, আমি না তাকে বাংলায় শেখাচ্ছি না ইংলিশে শেখাচ্ছি। আবার এর পরবর্তীতে যখন আসতেছি, একটা মানুষ, ওই যে আমি যেটা বললাম যে ইংলিশ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা শেখা উচিত, বা পৃথিবীর সব দেশের মানুষই কম বেশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ শেখে, এতে কোনো দোষের কিছু না। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সবাই শিখতে পারে, কিন্তু শিক্ষার মাধ্যম বাংলা হোক। এখন আমার ইচ্ছা যে আমি হায়ার রাইট। স্টাডি, জাপানে 80% স্টুডেন্ট আসতেছে, তারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিই, তারা ল্যাঙ্গুয়েজ শিখে আসতেছে। তো দ্যাট মিনস তার জাপানে আসতে হবে, তার গোল, তার শিক্ষার তার যে অ্যাচিভমেন্ট, তার তখন জাপানিজ শিখার দরকার হচ্ছে, সে জাপানিজ শিখে দেন জাপানে মুভ করতেছে। যার ইংলিশ শেখার দরকার হবে, যার শিক্ষার মাধ্যম ইংলিশের থেকে আমার এখন জানতে হবে, তখন আমার ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যে আরবি রাইট। ভাষা জানতে চায় আর যে কোরআন শরীফকে শিখতে চায়, তার আরবি ভাষা শিখতে হবে। তো এটা সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। মাদ্রাসার স্টুডেন্টরা তো তাদের উপর বাধ্যতামূলক করা না ইংলিশ শেখা, কিন্তু তারা কিন্তু আহ, কতগুলো ভাষা শিখতেছে একটা মাদ্রাসার স্টুডেন্ট, আমাদের দেশে মূল্যায়ন করা হয় না, কিন্তু তারা সমানভাবে বাংলায় কথা বলতেছে, তারা উর্দুতে কথা বলতে পারে, তারা ফার্সিতে কথা বলতে পারে, তারা ইংলিশেও কথা বলতে পারে। তো ল্যাঙ্গুয়েজ শিখা, এটাকে বাধ্যতামূলক করে চাপায় দেওয়া যাবে না, কিন্তু মূল যে শেখার জায়গা সেখানে কিন্তু যে বাংলাতেই হচ্ছে। তো আমাদের উচিত, আমি যেটার সাথে একমত সেটা হচ্ছে যে আমাদের মূল শিক্ষার মাধ্যম, যে আমি যে ইঞ্জিনিয়ারিং বইগুলা বাংলা পড়তেছি, হওয়া উচিত। মেডিকেলের বইগুলা পড়তেছি, এগুলো সেটা বাংলা হওয়া উচিত। শিক্ষার্থী 100% শিক্ষার্থী এটা বাংলায় স্টাডি করুক, বাংলায় এটাকে রূপান্তরিত হোক এবং সবাই সেটাকে ধারণ করুক।
একটা জিনিস একবার পড়লে যেটা আচ্ছা নেটিভ রাশেদ ভাই আমরা ল্যাঙ্গুয়েজে থাকে, আহ, ১ মিনিট। যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজে থাকে ওইটা একবার পড়ে যতটা ভালো বোঝা যায়, যদি সেটা অন্যের হুম, ল্যাঙ্গুয়েজে থাকে তখন কিন্তু এটাকে ২ বার বা ৩ বার পড়তে হয়। তাহলে এটা আমি কেন আমার প্রপারলি স্টুডেন্টকে বোঝা যায় মোবাইল না। পাইছি? তাহলে আমি তাকে প্রাথমিক সেটাই। শিক্ষা যেটা মানে আমার ক্লাসের সর্বজনীন যে শিক্ষাটা সবাইকে দিচ্ছি ওইটা বাংলাতে দিই। এরপরে যদি আমার আরো কিছু আউটকাম তার থেকে নিতে হয় তখন যাদের প্রয়োজন হবে আমার ইংলিশ সাব থাকবে, তারা ইংলিশ শিখবে এবং দেন তারা অন্য জার্নাল পড়বে, সেখান থেকে কালেক্ট করবে। ইটস ওকে, বাট ১ম যে ধাপটা হুম, আমার কাছে মনে হয় যে শিক্ষার উপকরণ সবার জন্য এবং সেটা সবারই মাতৃভাষায় থাকা উচিত। এটা আমি একমত এটার সঙ্গে অবশ্যই। সবসময়। হ্যাঁ। যাই হোক এই বিষয়টা আসলে বিশেষ করে আমি যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, এই বিষয়টা আমি খুবই অনুধাবন করেছি আর কি, যে বিষয়গুলো ইংলিশে হয়তো আমাদের একটা সময় গিয়ে আমরা অভ্যস্ত হয়ে যাই, বুঝতে খুব একটা সমস্যা হয় না, পরীক্ষা লিখতেও সমস্যা হয় না, কিন্তু মূল যে বিষয়টা আস্বাদন করা যায় না, মানে নিজের মতো করে বোঝা যায় না, ওই বিষয়ে স্বপ্ন দেখা যায় না। তো রাশেদ ভাই আমি এই পর্যায়ে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে আপনি জাপানে পড়াশোনা করছেন। আমাদের বাংলাদেশের অনেক সাধারণ শিক্ষার্থীর জাপানে পড়াশোনার স্বপ্ন থাকে, কিন্তু তারা আসলে জানে না যে কিভাবে পড়াশোনা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা কিভাবে সেখানে যাওয়া যায়, কস্ট কত। আমাদের মহাসিন ভাই নামে একজন আছেন, তিনি কমেন্ট করেছেন যে জাপানে কস্ট কত সেটা হয় এবং কি কি বাধা আসে, যে উনি জানতে চেয়েছেন। তারপরে আপনি যদি এই বিষয়ে শেয়ার করেন যে আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জাপানে পড়তে যাওয়া কতটা আহ, সুবিধার এবং অসুবিধা কতটুকু, প্লাস হচ্ছে কস্ট কেমন সেখানে পড়াশোনা করা। আচ্ছা, এখানে কয়েকটা অনেকখানি কথা বলতে হবে। এটা নিয়ে কথা বলতে হলে আসলে সংক্ষেপে উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি ২-৩ মিনিটের মধ্যে শেষ করবেন। হ্যাঁ, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে জাপানে আসার জন্য যদি কেউ বাংলাদেশ থেকে আন্ডার গ্রাজুয়েশন করে তো জাপানে গ্রাজুয়েশনের মাস্টার্স করার জন্য তো এরা এদের দেশ থেকে অনেক স্কলারশিপ অফার করে থাকে। তো আপনার এই স্কলারশিপ গুলা নেয়ার জন্য এই স্কলারশিপ গুলা সম্পর্কে আপনার ইন্ডিভিজুয়ালি ইন ডিটেইলস জানতে হবে যে কোন স্কলারশিপের রিকোয়ারমেন্টস কেমন, এবং ম্যাক্সিমাম স্কলারশিপ গুলাই আমাদের দেশের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করে থাকে আহ, মানে শুধু ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে পসিবল সম্ভব, মানে জাপানিজ রিকোয়ারমেন্ট ছাড়াও এই স্কলারশিপ গুলো পাওয়া যায়, বিশেষ করে আমি যেটা বললাম নেক্সট। তো এই স্কলারশিপ গুলা যদি স্কলারশিপ পান তাহলে কোনো খরচই নেই, কোনো খরচই আপনার হবে না। আর ইভেন আপনাকে এয়ার ফেয়ারও এরা পে করে, এবং আপনার আসা প্লাস থাকা খাওয়া এখানের যে লিভিং কস্ট ইউনিভার্সিটির যে কস্ট গুলো এরা সবকিছুই বেয়ার করে স্কলারশিপের মধ্যে। এতে আপনার কোনো খরচ নেই, শুধু আপনাকে প্রিপেয়ার করতে হবে, আপনাকে তৈরি করতে হবে। আহ, এটা হচ্ছে একটা সিস্টেম। আবার কিছু আছে পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে, যে শুধু হয়তো বা টিউশন ফিস ফ্রি থাকে, আদার্স কস্ট গুলা আপনাকে পে করতে হবে। এটা একটা আরেকটা ওয়ে। আর কোনো কস্টটাই স্পেসিফিক ভাবে বলা যায় না, কারণ এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আহ, এটা আসলে স্পেসিফিক ভাবে বলা খুবই কঠিন। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যারা এ লেভেল কমপ্লিট করেছে, দ্যাট মিনস এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল, এনাদের জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা যায় ফার্স্টে। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে দেন ওনারা হচ্ছে এখানে ব্যাচেলার করতে পারবে, অথবা মানে আন্ডার গ্রাজুয়েশন করতে পারবে, অথবা এইখানে এদের ডিপ্লোমা আছে, এই ডিপ্লোমা গুলা করতে পারবে, দেন এখানে জব করতে পারে। তো এটার জন্য N5 কমপ্লিট করে দেশের থেকে তারপরে এদের যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট হলে দেন এইভাবে আসা যায়। ওটার জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, এবং সেটার জন্য আপনার আমার মনে হয় যে ৮-১০ লাখ টাকার মতো ইনিশিয়ালি সবারই খরচ হয় আমি যতটুকু জানি, বা বাংলাদেশি যারা আছে এখানে যারা আসে এটা এরকম, মানে এজেন্সির মাধ্যমে যারা আসে। বাট স্কলারশিপের জন্য দেওয়ার চেষ্টা করবেন, এটার জন্য আপনাকে কোনো এজেন্সি হেল্প করতে পারবে না, এটা আপনাকে নিজেকেই করতে হবে, বা নিজেই ট্রাই আচ্ছা। করতে হবে। যাওয়ার আগে আপনার হচ্ছে কোনো ব্যাংক ব্যালেন্স শো করতে হয় কিনা? যেমন আমরা দেখছি যে অনেক দেশে স্কলারশিপ পেলেও একটা ব্যালেন্স কিন্তু শো করতে হয় একটা লং টাইমের জন্য। সেটা আসলে করতে হয় কিনা? এটা অ্যাকচুয়ালি যদি ফুল ফান্ড পেয়ে থাকে এবং লিভিং কস্ট প্লাস এয়ার ফেয়ার এগুলো যদি অফার করে থাকে স্কলারশিপের সাথে, তাহলে আপনার কোনো ব্যাংক ব্যালেন্স শো করতে হবে না, হুম, হুম। তারাই আপনাকে সম্পূর্ণ খরচ আচ্ছা, বেয়ার আচ্ছা। করবে। আর যদি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ হয় তাহলে আপনার যে পরিমাণে লিভিং কস্টে খরচ হবে বা যে পরিমাণে অ্যামাউন্ট খরচ হতে পারে এরকম একটা অ্যামাউন্ট আপনাকে হুম, হুম।
ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। আর যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে তাদের ফুল 3 বছর মনে হয় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কোর্সগুলা থাকে। ওদের সম্পূর্ণটাই ব্যাংক ব্যালেন্স হিসাব করে ওইটা দেখাতে হয়। আচ্ছা, রাশেদ ভাই, আমরা আজকে যে টপিকটা দাঁড় করিয়েছিলাম সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ ছিল। আপনি টপিকটা দেখেছেন যে লাইফস্টাইল অ্যান্ড এডুকেশন সিস্টেম ইন জাপান। তো আমরা এতক্ষণ এডুকেশন সিস্টেম ইন জাপান এবং বাংলাদেশের এডুকেশন সিস্টেমটার কম্পারিজনটা আপনার কাছ থেকে শুনলাম, এবং খুবই ভালো লাগলো যে জাপানের শিক্ষা ব্যবস্থা নিয়ে। এবং আমরা জাপানের আরো অনেকগুলো শিক্ষা ব্যবস্থা সাধারণত ভিডিও ক্লিপে, ফেসবুকে, ইউটিউবে সব ছোট ছোট ভিডিও ক্লিপ দেখি, ছোট ছোট বাচ্চাদের যে নৈতিক শিক্ষাগুলো, সেগুলো দেখে আসলে ভালো লাগে। এবং সেটা দেখে আসলে মূলত আমার আজকের এই সেশনটা করার ইচ্ছে হয়েছিল যে সেখানকার লাইফস্টাইল আসলে কি এতটা শৃঙ্খল কিনা। যেটা আপনি বললেন খুবই ভালো লেগেছে। আমরা যদি এখন জাপানের লাইফস্টাইল সম্পর্কে জানতে চাই, জাপানে আসলে তারা যে লাইফস্টাইল লেড করে, জাপানের যারা সাধারণ নাগরিক বলেন বা জাপানের গ্রামে আপনার যাওয়া হয়েছে কিনা, তো জাপানের গ্রামে যাওয়া হলে সেখানকার গ্রামগুলো কেমন, তারা মূলত কৃষি ফার্ম কি সিস্টেমে করে, যেমন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কৃষি ফার্ম গুলো দেখেছি খুবই সুন্দর এবং অর্গানাইজ পদ্ধতিতে করে। জাপানের আসলে এই লাইফস্টাইলটা কেমন, সাধারণ মানুষের লাইফস্টাইলটা কেমন? আমি জানি না কতটুকু বলতে পারবো। আমার জাপানের অভিজ্ঞতা খুব বেশি হয়নি। আমার প্রায় 6-7 মাসের মতো আর কি জাপানের অভিজ্ঞতা। তো সেক্ষেত্রে আমি এখান থেকে বলতে পারি, আমি যে গ্রামগুলা ভিজিট করেছি বা দেখেছি, এখানে খুবই মানে গ্রামগুলাও দেখতে আসলে স্বপ্নের মতোই সুন্দর। আমরা যেরকম পড়তাম বা যেরকম রাইট, রাইট। ওই ঔপন্যাসিক ভাবে যেভাবে পড়তাম, এদের গ্রামগুলো আসলে এতটাই মানে সুগোছালো এবং খুব সুন্দর। পরিচ্ছন্ন। আর এদের কৃষিকাজ বলতে বাংলাদেশের কৃষিকাজের মতো না। এদের একজন কৃষকই দেখা যাচ্ছে বাংলাদেশের যে বিঘা বলে 10 বিঘা জমি একজন কৃষকই করতেছে। তো এদের সবকিছু আচ্ছা, আচ্ছা। অর্গানাইজিং ওয়েতে, মানে এদের সবকিছু টেকনোলজি ইউজ করে ওরা। ওরা মানে অন্য মানে লোক কম ব্যবহার করে। মেশিনের মাধ্যমে এরা যদি কোনো জায়গায় ধানের চাষ করে, তো এরা মেশিনের মাধ্যমেই ধানকে রোপণ করতেছে। এদের গভর্নমেন্ট থেকে ইরিগেশনের কাজগুলা, সেচের কাজগুলা এগুলা হচ্ছে। এরপরে যখন ধানটা কাটতেছে, যে কৃষক সে দেখা যাচ্ছে যে তার ল্যান্ড ক্রুইজার গাড়ি নিয়ে সে যাচ্ছে, যে তার ওইখানে যে গাড়ি রাখা আছে সেই গাড়ি দিয়ে সে সম্পূর্ণ ধানগুলা কেটে যখনই কাটতেছে ওইভাবেই মেশিনের মধ্যে যে ওইটাকে প্রসেসিং হয়ে একবারে মানে বস্তায় ভরে ফেলতেছে এরকম। তো একজন কৃষকই এদের অনেক করে ফেলতে পারে এবং সবকিছু পরিচ্ছন্ন এতে। কোনো আচ্ছা, নোংরা আচ্ছা, করে আচ্ছা। বা এরকম করে না। আবার এগুলো যে বাড়িতে নিয়ে বা অন্য প্লেসে নিয়ে করতে হবে এরকম না। সবকিছু জায়গাটা জায়গায় শেষ। এদের কৃষি কাজগুলো এবং এরকম। তারা আর টেকনোলজির উপর। টেকনোলজির হ্যাঁ, উপরে এরা খুব ডিপেন্ডেন্ট আরকি। আচ্ছা। আর তারা মূলত কি চাষ করে? আপনি যতটুকু দেখেছেন যে তাদের মেইন ফুড কি আসলে? জাপানিরা মেইনলি কি খায়? যেমন আমরা চাইনিজরা সেদিন যেটা শুনলাম যে তারা নুডলসটা খায়, এবং আমাদের দেশে মা বোনেরা যেভাবে প্রতিদিন বাড়িতে ভাত রান্না করে, সেখানে তারা প্রতিদিন নুডলস বানায়। হ্যাঁ, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনার যে এখানে এক্সপেরিয়েন্স, এটা জাপানের মানুষজন আসলে মেইন ফুডটা কি খায় তারা? আ এটা বলতে গেলে এরা, আমার কাছে যেটা মনে হইছে, এরা মনে হয় একটা সময় রাইসই পছন্দ করত। বাট এখন এত বেশি ব্যস্ত এরা, আচ্ছা, আচ্ছা। এরা সবাই রেডি ফুড খায়। রেডি ফুডটা হচ্ছে ওই লুডুস টাইপেরই, মানে একসাথেই সবকিছু করা থাকে। আচ্ছা, আচ্ছা। আ ওর হুম, অনেক হুম, হুম। সময় রেডি ফুডের সাথে ওরকম রাইস থাকে। ওরা বেন্তো বলে এরকম নাম। আর এদের যে প্রধান যে খাবার সেটা হচ্ছে কিন্তু এদের প্রধান খাবার বা এদের যে ফেমাস খাবার জাপানের, সেটা কিন্তু ওই হুম, সুশি। হুম। সুশি কিন্তু একটা অংশ রাইস থাকে, কেকের মতো একটু আচ্ছা। রাইস এবং তার উপরে দেখা যাচ্ছে যে মাছ হুম, অথবা মাংস। ওইটা কিন্তু খায় ওরা, মানে কাঁচা। ওইটা ভাতের উপরে মানে আচ্ছা, রাইসের আচ্ছা। উপর ওইটা খেয়ে ফেলে। তো দ্যাট মিনস ওরা রাইস ভালোই খায়। মানে কিন্তু আমাদের বাংলাদেশীদের মতো প্লেট আচ্ছা, আচ্ছা। ভরে ওরা খায় না। হয়তোবা তারা পরিমাণে খুব কম খায়। আচ্ছা, আচ্ছা। মানে তবে রাইসটা তাদের আছে। যাক, এটা শুনে খুশি হলাম যে আমাদের আ জন জন্য যে আমরা কিছুটা জাপানের সিমিলার, যে আমরাও ভাত খাই আরকি। তারাও খায়, আমরাও খাই। এবং মজার এটাও ব্যাপারটা বলা হলো কি, যেতেই পারে নাকি? কি হ্যাঁ, কৃষিকাজের যে ব্যাপারটা আসলো মানে এটা মানে এদের এইখানের আমি একটা জিনিস খুব মানে আশ্চর্য হলাম। কিছুদিন আগে একটা কনটেন্ট পড়লাম। সেটা পড়ে প্লাস এমনিতেই আমরা যে সাস্টেইন করতেছি যে এখানে রাইসের প্রাইস অনেক বেশি। বাট রাইস তো ভালোই আচ্ছা, উৎপাদন আচ্ছা। হচ্ছে। বাট যে পরিমাণে বেশি,
এরা যদি আজকে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে রাইস আমদানি করে, তো এদের এইখানে যে দাম আর আমাদের দেশে যে দাম, মানে এর থেকে 10 গুণ কম। তাহলে আচ্ছা আচ্ছা ওরা ওরা কেন আমাদের দেশ থেকে চাউল নিয়ে আসে না কেন, বা ওদের দেশের এত দাম দিয়ে কেন খাচ্ছি, বা ওরা কেন এটা অ্যাফোর্ড করতেছে? মানে এটা আমার একটা কোশ্চেন ছিল। তো পরে এটার একটা সলিউশন পেলাম, সেটা হচ্ছে যে এদের কৃষককে দাম দেওয়ার জন্য। এদের মানে এদের কৃষককে এরা কখনো অবমূল্যায়ন করতে চায় না, এবং যে কৃষকগুলো আছে তারা যেন কাজকে আচ্ছা ছেড়ে না দেয়, এই কৃষককে মূল্যায়ন করার জন্য হুম, 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 এরা বাহিরের দেশ থেকে চাউল আমদানি না করে ওদের কৃষক থেকে ওরা চড়া দামে ধান এগুলা ক্রয় হুম, করে নেয়। গভর্নমেন্ট ক্রয় করে সেটাকে প্রসেসিং করে তারপরে এটাকে মার্কেটে ছাড়ে। এবং ওরা কিন্তু এটা চাইলেই আমদানি করতে পারতো, কিন্তু ওদের কাছে যেটা মনে হয়, ওদের গভর্নমেন্টের যে পলিসি সেটা হচ্ছে যে আমি এখন আমদানি করলাম, বা বৈশ্বিক হুম, পরিস্থিতি হুম, যদি কখনো খারাপ হয়, বা আমি যে হুম, দেশের হুম, সাথে আমার চুক্তি তারা আমাকে চাউল দিচ্ছে না, বা তাদের দেশে উৎপাদন কমে গেছে, বা পুরো বিশ্বে উৎপাদন হুম, কমে গেছে, তখন তো আমার কোনো জায়গা থেকে আসবে না। অর্থাৎ আমার দেশের কৃষকরাও সেটা ধান চাষ ভুলে গেছে। ওদের কিন্তু অর্থ আছে, হুম, ওরা হুম, হুম, চাইলেই কিন্তু পারে নিয়ে আসতে, কিন্তু ওরা কখনোই চায় না যে এই নিজেদের যে একটা উদ্ভাবনী যে প্রক্রিয়া, এটা কখনো বন্ধ হুম, হোক। ওরা এটাকে চড়া মূল্য দিয়ে বাঁচিয়ে রাখতে চায়। রাইট। এই এই এবং জন্য এটাই হওয়া ওদের উচিত। ডেফিনেটলি এটা অবশ্যই হওয়া উচিত। এবং এটা ওরা নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট। এরা কিন্তু জাপানিজদের একটা মেইন যে বৈশিষ্ট্য, ওরা কারোর জন্য অপেক্ষা করবে না যে আমাকে অমুক এই কাজটা করে দিবে। ওরা হুম, সবসময় নিজের কাজ নিজে করে। এবং এটা এসে আগে শুনতাম, এখন প্র্যাকটিক্যাল, মানে এখন প্র্যাকটিক্যালি দেখতেছি। এদের কোনো হেল্পিং হ্যান্ড হুম, নেই। আমাদের দেশে যেরকম একজন লোকের ৪-৫ জন পিএস থাকে, এদের একজন পিএসও নেই। এরা নিজের কাজটা নিজেই করতেছে অলওয়েজ। হুম, এবং এই যে একটা ইসের জন্য, যে এই যে এদের যে কৃষিকাজকে বাঁচিয়ে রাখার যে একটা প্রচেষ্টা, মানে এটা আমাকে একদমই খুবই মুগ্ধ করছে। রাইট। শেষ ভাই, আমরা আহ, জাপানের কিছু লাইফস্টাইল, কিছু মেইন ফুড এবং কিছু ফার্ম সম্পর্কে জানলাম। আমি এবারে আপনাকে কোশ্চেন করতে চাই। আপনার একটা ছবি দেখে আমার এই কোশ্চেনটা মনে এসেছে। আপনি কিছুদিন আগে স্কেটিং করতে গিয়েছিলেন। স্কেটিং করতে কেমন লাগে, এবং জাপানের ট্যুরিজম যে সেক্টরটা, তারা আসলে ট্যুরিজম সেক্টর নিয়ে খুব বেশি কনসার্ন কিনা? যেমন আমরা মধ্যপ্রাচ্য যদি দেখি, আপনার হচ্ছে কাতার, কুয়েত, আপনার হচ্ছে সৌদি আরব, তারা যেমন ট্যুরিজম সেক্টরটাকে মেইন করে নিয়েছে শিক্ষা শিক্ষার চাইতে। তাদের ইউনিভার্সিটি গুলো যত না প্রসিদ্ধ, যত না ইউনিভার্সিটির দিকে তারা ফোকাস করে, তার চেয়ে বেশি তারা ফোকাস করা হচ্ছে ট্যুরিজমের সেক্টরের দিকে। তো জাপান তো আমরা জানি যে তারা টেকনোলজির দিকে বেশি ফোকাস করে, এবং তারা ইউনিভার্সিটিতে অবশ্যই ফোকাস করে, না হলে তারা এত বেশি সমৃদ্ধ হতে পারতো না এত কম সময়ের মধ্যে। কিন্তু তাদের ট্যুরিজম যে সেক্টর গুলো, এগুলো আসলে কেমন, মানে অয়েল অর্গানাইজ কিনা, এবং হচ্ছে আপনি কিছুদিন আগে একটা স্কেটিং করতে গিয়েছিলেন, সেই জায়গাটা সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। এখানে আমি যদি বলি তাহলে হচ্ছে যে এদের ট্যুরিজমটা কি? মানে অন্যান্য দেশ, দুবাই কি করছে? কাতার কি করছে? বা হচ্ছে যে সৌদি কি করছে? এ এরা হচ্ছে অনেক বড়, বড় বিল্ডিং করছে। হুম, এরা অনেক বড়, বড় বিল্ডিং করে থাকার জায়গা করছে। দেন হুম, হুম, ট্যুরিজম আকৃষ্ট করতেছে। কিন্তু জাপানের রাইট, ট্যুরিজম আকৃষ্ট করার সিস্টেমটা হচ্ছে এরা টেকনোলজি দিয়ে ওয়েলকাম করে। যে তোমরা আমার রাইট। টেকনোলজি দেখতে আসো। হুম, হুম, এদের ট্যুরিজম সেক্টরটা কিন্তু এরকম। এদের দেশে ভিজিট করতে আসে মানুষ সাস্টেইনেবল। টেকনোলজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলা দেখতে আসে। এদের দেশের রাস্তা কিরকম, এদের দেশের আহ, থাকার জায়গা, মানে আমরা হোটেলে থাকার জন্য না, মানে হোটেলের অল্প পরিসরে কত সুন্দর থাকা যায়, মানে এই এটা জিনিসগুলো দেখার জন্য এটা দেখার জন্য আসে। সিস্টেম কতটা এবং ওয়েল, পলিসি শিখতে যায় আসলে। মূলত এখানে ঘুরতে, মানে ট্যুরিজম বলতে সিস্টেম পলিসি শেখা। এখানে যে এটা দেখবো এটা করব এরকম না, বা সে এনজয় করব ওরকম না। মানে এখানে সিস্টেমটা হচ্ছে যে পুরো একটা সিস্টেম দেখতে আসো, আমাদের কাছ থেকে তোমাদের শেখার আছে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে একটা ওয়েল অর্গানাইজড ছোট্ট জায়গায় থেকে মানে সুন্দরভাবে লাইফ লিড করা যায়। ওরা এইগুলোতে আকর্ষিত করে। এবং তাছাড়াও এদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে এই এখন উইন্টার, আমার এখানে মনে হয় এখন আজকে -2 -3 এরকম থাকতে পারে, খুব ঠান্ডা এখানে। উম, তো এটা শেষ হলেই আমাদেরকে ওয়েলকাম জানাবে হচ্ছে সাকুরা বলে যেটা, সাকুরা ফুল, জাপানের সব থেকে
বিখ্যাত বলা যায়। এটা দেখতেই অনেক দর্শনার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে এবং আমরাও যাব, আমাদের প্ল্যান আছে। সাকুরা, এটা সবাই জানে। আর একটা জিনিস, জাপানে কিছু কিছু প্লেস আছে, যেমন মাউন্ট ফুজি আছে, তারপর হিরোশিমা নাগাসাকি যে ঘটনাটা আমরা সবাই জানি যে ওইটাও একটা ট্যুরিজম প্লেস হিসাবে খ্যাত। তারপর কিয়োতো একটা প্লেস আছে, তারপর কিছু টেম্পল আছে। এরকম কিছু জায়গা আছে, স্কি সেন্টার গুলো আছে, যে স্পেশালি আপনি যেটা বললেন যে যেটা স্কিটা আসলে আমি খুব পারদর্শী না। আমাদের বাংলাদেশে তো আসলে ওরকম বরফ কম। এটা খুবই আমার রিয়েলি ফার্স্ট টাইম। আমি কিছুটা প্র্যাকটিস করেছিলাম। প্র্যাকটিস করে তারপরে আমি পুরোটাই করেছি। মানে আমি লিখেছিলামও মনে হয়, তো আপনি যেখান থেকে দেখেছেন। মানে আমি খুব পড়েও গিয়েছিলাম অনেকবার। এই অভিজ্ঞতা হয়েছে। তবে হ্যাঁ, আমি করেই শেষ করছি। মানে সবাই যেটা করছে আমি ওইটাই করছি। আমি স্কিপ আচ্ছা করে আসিনি। আচ্ছা আমি আচ্ছা ওটা করেছি। এটা খুবই ইন্টারেস্টিং, তবে খুবই বিপজ্জনক। অনেক কেয়ারফুল থাকতে হয় এবং অনেক বেশি স্পিডে থাকে। এটা যেই যদি পরে করে আমি রিকোয়েস্ট করব। এটা খুবই কেয়ারফুলি এবং ফার্স্টে যেখানে কম অ্যাঙ্গেল, 15 ডিগ্রি অ্যাঙ্গেল বা 20 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এরকম জায়গা থেকে সে প্র্যাকটিস করবে। দেন তারপরে সে 45 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের দিকে যাবে। কারণ যখন 45 ডিগ্রি বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে পাহাড়গুলা, ওইটা থেকে যখন আসে তখন কিন্তু অনেক বেশি স্পিড হয়ে যায়। পড়ে গেলে পাটা ভেঙে যাওয়া বা এরকম কিছু সম্ভাবনা থাকে, বা পাহাড়ের নিচেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলোর ব্যাপারে কেয়ারফুলি হওয়া উচিত। এটা খুবই মজার এবং খুবই আনন্দের, এবং সেই সাথে একটু ভীতিকরও আছে। তবে অ্যাডভেঞ্চার যেটা সেটা সব মিলিয়েই থাকে। সবাইকে এনজয় করার জন্য আমি বলতেই পারি। আমি ভাই আসলে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তো মানে এই জন্য আমার আসলে এগুলোর দিকে, মানে এই যে আপনি করছেন এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে এরকম করতে পারলে খুবই ভালো লাগতো। যাই হোক, আমাদের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছেন, তার মধ্যে এমডি মেহেদী হাসান ভাই নামে একজন কমেন্ট করেছেন যে খাবার খাওয়া অনেক কষ্টের। এটা আসলে আহ, এটা কি আসলে রিয়েলিটি কিনা? খাবার খাওয়া অনেক কষ্টের। আমরা যেভাবে খাবার খেতে অভ্যস্ত, আমরা বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মিনস বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। আমরা যেভাবে খাবার খেতে অভ্যস্ত, আসলেই আমাদের খাবার খাওয়াটা অনেক কষ্টের। অ্যা আমরা এখানে যারা থাকি, আমাদের যে খাবার প্রসেস করতে যে সময়টা যায়, জাপানিজ বা চাইনিজ এরা কিন্তু ওই খাবার প্রসেসের জন্য এতটা সময় ওরা নষ্ট করে না। ওরা কিন্তু আ মানে জাস্ট কোন রকম একটা খাবার হলেই ওরা খাবারটাকে প্রায়োরিটি দেয় না। কিন্তু আমাদের একটা অভ্যস্ততা, আমাদের অরিজিনিটি যে আমরা খাবারটাকে বেশি প্রাধান্য দিই, খাবারটাকে বেশি এনজয় করি। আমাদের এনজয়ের জায়গাটা খাবার। এটা সত্য। হুম। বা আমরা স্পাইসি পছন্দ করি, আমরা কুকড ফুড পছন্দ করি, মানে রান্নাকৃত খাবার পছন্দ করি। তো এদের দেশে হচ্ছে এরা বেশি রান্না করা খাবার বা এরা খাবার বেশি পছন্দ করে। মানে সিম্পল সিস্টেমের মধ্যে ওরা খাবারে ১০ মিনিট টাইম দিতে পছন্দ করে। আর আমরা খাবারে ১ ঘন্টা সময় দিতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট। তবে হ্যাঁ, আমরা সুস্বাদু খাবার খাই, এটা সত্য। আমি মনে করি যে আমরা বাঙালিরা পৃথিবীর সবথেকে সুস্বাদু খাবার খাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নেয়ামত। তো নেয়ামতকে উম উপভোগ করা যায় এবং সেটাকে পরিমিত পরিমাণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে আমার কাছে মনে হয় যে কষ্ট না করলে তো আপনার স্বস্তি মিলবে না। তো খেতে হবে। খাবার খাবেন। আচ্ছা, হ্যাঁ, আমি যদি এইবারে আমাদের সবচেয়ে বাংলাদেশে যেটা জাতীয় সমস্যা, দ্রব্যমূল্যের দাম, এটা সেখানে কেমন? মানে যে সাধারণ যে শাকসবজি এগুলার কি রিজনেবল কিনা? তো হ্যাঁ, আমি বলতেছি। তবে আগেরটা শেষ করি। মানে খাবার খাবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। মানে এটা সুস্বাস্থ্যকর খাবার খাবেন। এটা বলে এটা অ্যান্সার শেষ করলাম। এবার আপনার প্রশ্নটা হচ্ছে যে দাম রিজনেবল কিনা, হচ্ছে দামটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে? অ্যা আমাদের দেশের নামমাত্র মাথাপিছু আয় হিসাব করা। কিন্তু আসলে আমাদের দেশের মাথাপিছু আয়টা সঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না। আমাদের দেশে একজনের ৳১,০০,০০০ বেতন, সে পাচ্ছে, কিন্তু ওই ৳১,০০,০০০ হিসাবটা আরো ১০ জনের উপরে ১০,০০০ এ ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সে পাচ্ছে না। এরকমটা হিসাব। আমাদের দেশে হিসাব এবং কাজের জায়গা ২ টা ডিফারেন্ট। তো সবার যদি ইনকাম ৫০,০০০ হয় এবং সবার যদি মাসিক খরচ ২০,০০০ হয়, এবার এর মধ্যে কারোর ৫,০০,০০০ হলো, কারোর ১০,০০,০০০ হলো। কিন্তু মাসিক খরচ ২০,০০০। তখন কিন্তু বলা যায় যে না, সবাই ভালো আছে। কিন্তু সবার ইনকাম ৫০,০০০,
কিছু আছে 2 লাখ, কিছু আছে 10 লাখ, কিন্তু সবার খরচ 1 লাখ। তাহলে যাদের 50,000 ইনকাম, তখন কিন্তু তারা কষ্টে ভুগতেছে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। কিন্তু এদের দেশের প্রাইসিং এর সাথে যদি আমাদের দেশে কম্পেয়ার করি, তো এটা বুঝতে কষ্ট হবে দেখে আমি এক্সাম্পলটা দিলাম। তো এদের দেশে যে মাথাপিছু আয় এবং এই আয়ের সাথে সামঞ্জস্য রেখে এরা দামকে সেট করে। এবং আমি একটা জিনিস বলেছি যে বাংলাদেশের চাউলের কেজি ৳৫০, ৳৫৬ বা ৳৭০ করে চাউল পাওয়া যাচ্ছে, যেটা সাধারণ চাউল সবাই খায়। কিন্তু এদের দেশে চাউল কিনতে গেলে সেটা ৳৮০০, ৳৯০০, ৳১,০০০ করে কেজি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার দেশের মাথাপিছু ইনকাম কত, বা আমার দেশে পার আওয়ার ইনকাম কত? আর এইখানের ইনকাম কত? এইখানের যে ইনকামটা করতেছে সেটার অনুসারে এই দামটা দিয়ে কারোর কিনে খেতে কষ্ট হচ্ছে না। এবং কৃষকও মূল্যায়িত হচ্ছে। এবং কৃষক ওই ধানটা বা চাউলটা ওই দামে বিক্রি করতে পারতেছে দেখে কৃষক কিন্তু অন্য জিনিসগুলাও কিন্তু সে কিনে খেতে পারতেছে। এখন ও যদি ধান বিক্রি করতো ৳৫০ করে কেজি, তাহলে তো ও না খেয়ে মরে যেত। ও যদি চাউল বিক্রি করতো ৳৫০ কেজি, তাহলে তো এই দেশে থাকলে ও মরে যেত এবং অটোমেটিক্যালি কৃষক হারিয়ে যেত। কিন্তু আমার দেশে এটাকে একটু বিবেচনা কম করা হয়। আমি আমার দেশের বদনাম বলতেছি না। আমাদের আসলে কিছু জিনিস ল্যাকিংস আছে, সেটা বলতেই হয়। সেটাই জাস্ট আমি তুলে ধরতেছি। যে এদের দেশে দাম, প্রাইসিং এগুলা বেশি বাংলাদেশ থেকে অবশ্যই। কিন্তু এদের দেশের সব সেক্টরকে মূল্যায়িত করার জন্য এরা প্রাইসিংটা ওইভাবে করে এবং সবার যে মাথাপিছু ইনকাম বা গড় ইনকাম, সেটা দিয়ে সবাই খুব ভালো মতো কিনে খেতে পারে। এদের দেশে কিন্তু মানে গরিব নেই আমার কাছে মনে হয়। আমি কখনো দেখিনি এখানে ভিক্ষাবৃত্তি বা এরকম কোনো কিছুই আমার সামনে কখনো পড়িনি। এবং এখানে যাদের বয়স ৮০ বছর, ৮৪ বছর, ৮৬ বছর, তারাও কর্ম করে খাচ্ছে এমনটাও আমি দেখেছি। কর্ম করতেছে রেগুলার, সবাই কর্ম করতে অভ্যস্ত এবং সবাই সুস্বাস্থ্যের অধিকারী। উম তো আমি যেটা বলব যে এখানে প্রাইসিং ভ্যালুটা ঠিক আছে, আমার কাছে কখনো অসহনীয় মনে হয়নি। আচ্ছা। হ্যাঁ, হাস ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে এসেছি। তো এখন যদি আমি, জাপান হচ্ছে একটা আর্থকোয়েক প্রবণ অঞ্চল এবং দেশ যদি আমরা বলি, সেখানে আপনি এটা কতটুকু ফিল করেছেন এই ইয়াতে, যে আপনার আর্থকোয়েক ভূমিকম্পটা আপনার কাছে কেমন লেগেছে? আপনি তো, আমাদের দেশে সাধারণত ভূমিকম্প বছরে দু একবার হলে হয়, কোনো বছরে হয় না। জাপান কিন্তু পুরোটাই আর্থকোয়েক, একটা ভূমিকম্প প্রবণ এলাকা। এটা সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা সম্পর্কে আমি ভালো বলতে পারবো। আমার রিলেটেড ফিল্ড। আমি আচ্ছা। রিলেটেডই পড়াশোনা করতে এসেছি এবং আর্থকোয়াক বিবেচনা করলে জাপান সেরা জায়গা আর্থকোয়াক উপলব্ধির জন্য। এবং আমি এসে এটা দারুণ আপনার সাবজেক্টের আর্থকোয়াক সাথে ম্যাচ করছেও ভালো। হুম। এবং আমি আর্টকোয়াক দারুণভাবে উপলব্ধি করেছি। আসার পরে একটা বড় ধরনের আর্টকোয়াক হয়েছিল আমার পাশের প্রিফেকচারে, ইশিওকা প্রিফেকচার। 7.6 ছিল ম্যাগনিটিউড অ্যারাউন্ড। উম এবং অনেক বাড়ি কোলাপস হয়েছে। ৫০-৬০ হাজার বাড়ি ফুললি কোলাপস। এখানের বিল্ডিং গুলা কিন্তু অনেক শক্তি সম্পন্ন এবং অনেক বেশি টেকনোলজি ব্যবহার করে ওরা। সাধারণ ভূমিকম্পে এদের এখানে ২ সপ্তাহ ৩ সপ্তাহ পরই ভূমিকম্প হয়। ছোট, ছোট হুম। আকারের ভূমিকম্প সবসময় হতেই থাকে। বাট এই বড় ভূমিকম্পগুলো মাঝে মধ্যে হয়ে থাকে। তো এটা এদের হুম। জন্য একটা চ্যালেঞ্জ। ওরা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে এভাবে আছে এবং ওরা সবসময় প্রস্তুত থাকে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সাথে কিভাবে উম কোপ আপ করা যায়, কিভাবে খাপ খাওয়া যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে মানে ওরা একটু রেডি থাকে আরকি। এটা ওদের একটা চ্যালেঞ্জ হিসেবে ওরা নিয়ে নিচ্ছে এবং এটা আল্লাহ প্রদত্ত উম একটা দেওয়া। কিছু করার নেই। ওরা এটাকে মিলিয়ে খাপ খেয়ে চলতেছে। তবে হ্যাঁ, এটা একটু ফোবিয়া, আমরা যারা নতুন এসেছি আমাদের জন্য আ ভয় কাজ করে। আ এটা সবাই জানে, বাংলাদেশে অনেক নিউজ চ্যানেলেই দেখিয়েছিল যে ১ ঘন্টার ভিতরে প্রায় ৩০ বার ভূমিকম্প অনুভূত হইছে এবং টোটাল রাতের মধ্যে আরো অনেকবার। এগুলো আফটার শক ছিল। মেক্সিমাম একটা বড় ভূমিকম্প হওয়ার পরে অনেকগুলা আফটার শক হয়। সেটাও ছোট, ছোট ভূমিকম্পের মতো। তো এটা হয়। আসলে ফার্স্ট টাইম আমার জন্য একটু কষ্ট হয়েছে। বাট যারা এখানে থাকে তারা মোটামুটি এটার সঙ্গে অভ্যস্ত। তবে হ্যাঁ, সবসময় কেয়ারফুল থাকতে হবে যে যেকোনো সময় যেকোনো প্রবলেম হলে এদের এখানে আবার সিস্টেম খুব আপডেট। ফোনে ২ সেকেন্ড ৩ সেকেন্ড আগে অ্যালার্ম বাজে যে এখন ভূমিকম্প হবে। তো আচ্ছা, তখন আচ্ছা। মানে নিজেকে আগেই যদি বড় আগেই ইয়া করতে পারে, সতর্ক। আচ্ছা, আচ্ছা। বেশি না, মাত্র ২ সেকেন্ড ৩ সেকেন্ড আগে ফোনে অ্যাওয়ারনেস দিতে পারে। যদি কোনো বড় ভূমিকম্পের আশঙ্কা থাকে তখন ফোনে অ্যাওয়ারনেস অ্যালার্ম বাজলে তখন নিজেকে রেডি করা যায়।
বাট এদের যে পরামর্শ সেটা হচ্ছে যে নিজ জায়গায় অবস্থান করা এবং সেইখানে কোথাও আশ্রয় নেওয়া। যেমন আমি রুমে থাকলে আমি আমার টেবিলের নিচে থাকতে পারি অথবা বেডের নিচে আমি নিজেকে সেভ করতে পারি। বাট ওই সময় তাড়াহুড়া করে দৌড়ায় চলে যাওয়া যাবে বা 2-3 মিনিট আগে জানাচ্ছে না। 2-3 সেকেন্ড বা 4 সেকেন্ড আগে যে এটা হচ্ছে। সুনামি হলে তখন অ্যালার্ম দিয়ে দেয়। এদের ফোনের সেন্সর, ফোন যদি বন্ধও থাকে তাও বেজে উঠবে। ফোনে যদি সিম না থাকে আচ্ছা, তাও বেজে উঠবে। এদের দেশের ফোনগুলা কিনলেই এই সেন্সরটা অটোমেটিক কাজ করে আরকি। খুবই ইন্টারেস্টিং। আমি শেষ পর্যায়ে জানতে চাইবো ভাই, যে জাপানের আরেকটা বিষয় আমার জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে সেখানকার বুলেট ট্রেন এবং ট্রেনের যে ট্রেন সার্ভিসটা, এটাতে আপনার এক্সপিরিয়েন্স হয়েছে কিনা? হ্যাঁ, বুলেট ট্রেনকে জাপানিরা শিনকানসেন বলে। আমি একবার আ জাপানে আসার পরে আমি একবার এটার এক্সপেরিয়েন্স হয়েছে আমার। এটা অনেক ভালো। দ্রুতগামী ট্রেন। এদের ট্রেন সার্ভিস গুলা আসলে পৃথিবীর আ অন্যতম বলা যায়। আর আ এটা হচ্ছে কি বলা যায়? বুলেট ট্রেনের ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা পরিপূর্ণ চায়ের কাপ ভরে নিই, যে হুম, হুম। একদম কানায়, কানায় ভরে নিলাম। তো আমি ওইটাকে আচ্ছা, আচ্ছা। রেখে খাবো ওই যে ট্রেনের যে ইগুলা থাকে কেবিন গুলা বা ট্রে কাপ হুম, রাখার যে জায়গাগুলো যদি আমি ওখানে রেখে খাই, হুম। তো ওদের প্রায় 250 কিলোমিটার কিলোমিটার বেগে গতিতে। চলতেছে পার আওয়ার। হ্যাঁ। হুম, তো হুম, এরকম কিলোমিটার 250 কিলোমিটার পার আওয়ার বেগে যখন ট্রেনটা চলতেছে তখনও কিন্তু ওই ইটা নড়তেছে না। ওই চায়ের কাপটা নড়তেছে না। পানিটা পড়তেছে না। মানে ওদের টেকনোলজি গুলা বা এদের যে বুলেট ট্রেন গুলা ওরা এইভাবে এইগুলো করা আরকি। এবং এটা খুব টাইম কনভেনিয়েন্ট। অনেক সময় বাঁচায়। অনায়াসে হুম, ২-৩০০ কিলোমিটার পথ দেখা যাচ্ছে ৪৫-১ ঘন্টার ভিতরে আমরা চলে যেতে পারি। তো এটা হুম, খুবই এদের আ এরা অনেক বেশি ব্যবহার করে। বিমানের থেকেও বেশি জাপানের ইন্টারনাল যে ইগুলা শিনকানসেন ব্যবহার হয়। মানে হুম, ডোমেস্টিক ফ্লাইট থেকে অ্যা এটা বেশি প্রচলিত। মানে শিনকানসেনটা, বুলেট ট্রেনটা। হুম। এর সাথে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষের দিকে জানতে চাইবো, যে কথা হয়নি বলা যে কথা হয়নি বলা ফেসবুক পেজ আমি যে উদ্দেশ্যে আসলে ক্রিয়েট করেছি এবং যে উদ্দেশ্যে আমি এই লাইভ সেশন গুলো চালাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা সম্পর্কে এক্সপিরিয়েন্স গ্যাদার করা এবং ম্যান টু ম্যান আমাদের আসলে অনেকের অনেক এক্সপিরিয়েন্স হয়, খুবই ভালো এক্সপিরিয়েন্স বা খুবই কষ্টের এক্সপিরিয়েন্স হয়, সেগুলো আসলে আমরা অনেক সময় বলতে চাই, বাট ওইভাবে বলা হয়ে ওঠে না, বা আমার যে কষ্টের জার্নিটা এটা আসলে বলতে চাই কিন্তু বলা হয়ে ওঠে না। আমি চাই যে এই যে কথা হয়নি বলে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সেই কথাগুলো শুনবো এবং তাতে যদি কেউ ইন্সপিরেশন হয় বা নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশন আসে, সেটা আমার জন্য খুব ভালো লাগবে। এবং এইভাবে আমার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার বলেন, বিভিন্ন দেশের কৃষ্টি কালচার বা সংস্কৃতি বলেন, সেগুলো সম্পর্কে জানার আমার একটা প্রবল আগ্রহ। এবং দেশে আমরা অনেকেই অনেক সংগ্রাম করি, অনেক করি, এই এই যে বিষয়গুলা মানে মানুষের যে জীবন ধারণ বলেন বা মানুষের জীবনী বলেন, সেটা জানার আমার একটা অধীর আগ্রহ। এই উদ্দেশ্যে আমি যে কথা হয়নি বলে ফেসবুক পেজটা চালাচ্ছি। এই সম্পর্কে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন যে আমার আসলে এই উদ্যোগটা আপনার কেমন লেগেছে? অবশ্যই ভালো উদ্যোগ। যে ভালো কিছু প্রচারের উদ্দেশ্যে যদি ভালো কিছু করা হয় অবশ্যই সেটা ভালো। এবং আমি যেভাবে শুনতে পেরেছি বা আপনি যেভাবে বলেছেন, তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এবং ভালো লাগার মতোই একটা বিষয়। যে ভালো কিছু জেনে ভালো কিছু প্রচার করা। আ এবং অবশ্যই। অবশ্যই আমার কাছে মনে হয় যদি এভাবে ধরে রাখা যায়, এভাবে করা যায়, তো এটা হুম, হুম, পজিটিভ কিছুই আমাদের সোশ্যাল মানে একটা সোশ্যাল ইমপ্যাক্ট ফেলবে, ভালো ইমপ্যাক্ট ফেলবে। পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে আমি এটা মনে করি। তো এটা এভাবেই চালিয়ে যাওয়ার জন্য উম আমি অনুরোধ করব। কারণ ভালো কাজের জন্য আমি অনুরোধই করি এবং সকলেই ভালো কাজ করুক, অবশ্যই। ভালো কাজের সাথে থাকুক। এই প্রত্যাশা করি। হ্যাঁ, অবশ্যই রাশেদ ভাই, আপনি আমাকে যে সময়টুকু দিয়েছেন ১ ঘন্টা, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি সময় দিয়েছেন। আর এই মুহূর্তে আমাদের যে কথা হয়নি বলা ফেসবুক পেজ থেকে যারা লাইভ দেখছেন বা পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন, সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাশেদ ভাই, আপনার যদি ১ মিনিটে সবার উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে আপনি বলে শেষ করুন।
সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে যারা যেখানেই আছেন মানে সকলেই সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে হচ্ছে যে সবসময়ই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, ভালো কাজের সঙ্গে থাকবেন। ভালো কাজের সাথে থাকলে আমরা ভালো থাকবো, পুরো জাতি সুস্থ থাকবে। আমাদের পরিবার-পরিজন সবাই ভালো থাকবে। ভালো কাজের সাথে থাকলে সবাই ভালো থাকে এবং নিজের ভিতরের যে ভালো কাজের কথা বা ভালো জিনিস আমরা শেয়ার করি অ্যাজ এ সদকা হিসাবে। তো আমি বলবো যে ঠিক আছে, যে কথা হয়নি বলা আমাদের সঙ্গে থেকে আপনাদের কথাগুলো বলেন। ভালো কথাগুলো বলেন, ভালো আইডিয়াগুলো শেয়ার করেন। ভালো আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট হোক সোসাইটিতে। আমরা সকলেই প্র্যাকটিস করি এবং আগে আমরা প্র্যাকটিস করব, সবাইকে আমি এটা বলতে চাই, আগে ভালো কাজটা আমার পরিবারের সাথে প্র্যাকটিস করব এবং পরিবারের থেকে আস্তে, আস্তে স্প্রেড হয়ে আমার রিলেটিভ, আত্মীয়স্বজন, প্রতিবেশী, এরপর আমাদের গ্রাম, তারপর আমাদের ইউনিয়ন, এভাবেই স্প্রেড হতে এরপরে আমার কর্মক্ষেত্র। এভাবে আমরা ভালো কাজ, ভালো কথা, ভালো সবকিছু নিয়েই প্রত্যয় রেখে আমরা এগিয়ে চলবো। এটাই আমার প্রত্যাশা আমার দর্শকদের সাথে বা আমাদের সাথে যারা আছে সকলের সাথে, এবং আমাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দিক। আমি এই দোয়া কামনা করি সকলের কাছ থেকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাই। আপনার সাথে পুরোপুরি একমত এবং সংগতিপূর্ণ রেখে আজকের এই জাপান নাগাওয়াকা ইউনিভার্সিটি থেকে রাশেদ ভাই এবং আমি আসাদুজ্জামান ঢাকা থেকে এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। ভালো থাকবেন রাশেদ ভাই। ওকে, আল্লাহ হাফেজ।